হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে দাদেবজি চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব যে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা, রাষ্ট্রবিজ্ঞানটা কি, ঠিক আছে, রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে। তাহলে আজকে দেখো রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে কি একটা গতিশীল বিজ্ঞান, ঠিক আছে। এই রাষ্ট্রবিজ্ঞানের কিন্তু যে আলোচনার বিষয়বস্তু সেটা কিন্তু দিন দিন আর কি বৃদ্ধিই পাচ্ছে। তাহলে এটা একটা পরিবর্তনশীল, ঠিক আছে। এই শাস্ত্রটা রাষ্ট্রবিজ্ঞান একটা শাস্ত্র, যে শাস্ত্রে কিন্তু আর কি দিন দিন অনেক আলোচনার বিষয় কিন্তু অন্তর্ভুক্তি হচ্ছে। তার জন্য এটি একটা কি, যে এটি একটা গতিশীল বিজ্ঞান, ঠিক আছে। তাহলে রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে একটা গতিশীল বিজ্ঞান, আর এই রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে সমাজ বিজ্ঞানের একটা শাখা, ঠিক আছে। তাহলে মনে রাখবে যে রাষ্ট্রবিজ্ঞান কি, রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে সমাজ বিজ্ঞান, সমাজ বিজ্ঞানের একটি শাখা, ঠিক আছে। দুটো পয়েন্ট মনে রাখবে যে সমাজ বিজ্ঞানের একটি শাখা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান, আর রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে কি একটা গতিশীল বিজ্ঞান, ঠিক আছে, গতিশীল বিজ্ঞান। তাহলে এই দুটো পয়েন্ট তোমরা মনে রাখবে যে সমাজ বিজ্ঞানের একটি শাখা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান, আর রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে একটা গতিশীল বিজ্ঞান, ঠিক আছে। তাহলে এই দুটো পয়েন্ট একটু খেয়াল রাখবে। তারপরে দেখো যে রাষ্ট্রবিজ্ঞানের যে সংজ্ঞা, সেই রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা প্রসঙ্গে কিন্তু অনেক রাষ্ট্রবিজ্ঞানী তাদের নিজেদের যে মত অনুযায়ী, নিজেদের দৃষ্টিভঙ্গি অনুযায়ী কিন্তু নানান রকমের সংজ্ঞা দিয়েছে। তার জন্য একটা নির্দিষ্ট যে সংজ্ঞা, যে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে, একটা নির্দিষ্ট সংজ্ঞা কিন্তু আজ পর্যন্ত কোনো রাষ্ট্রবিজ্ঞানী দিতে পারেনি। অর্থাৎ কোনো রাষ্ট্রবিজ্ঞানীর সঙ্গে কোনো রাষ্ট্রবিজ্ঞানীর মত মেলে না, ঠিক আছে। তার জন্য রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞাকে কিন্তু দুটি ভাগে ভাগ করা যায়, ঠিক আছে। দেখো, একটা হচ্ছে সাবেকি বা রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা, একটা হচ্ছে আধুনিক বা অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা, ঠিক আছে। আর এটা হচ্ছে মার্ক্সবাদী সংজ্ঞা, এটা পরে আলোচনা করছি। তাহলে টোটাল রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে যে মত পার্থক্য দেখা দেয় রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দিতে গিয়ে, তাকে কিন্তু টোটাল দুটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সাবেকি বা রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা, অর্থাৎ যেই সব রাষ্ট্রবিজ্ঞানী রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দিতে গিয়ে রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা দিয়েছেন, অর্থাৎ রাষ্ট্রের বিষয়েই সংজ্ঞা দিয়েছেন, অর্থাৎ রাষ্ট্রকে কেন্দ্র করেই সংজ্ঞা দিয়েছেন, সেটা হচ্ছে রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা। যেমন গার্নার হচ্ছে এমন একজন তাত্ত্বিক যিনি আর কি রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা দিয়েছেন রাষ্ট্রবিজ্ঞানের। তারপরে গেটেল, সিলি, বার্জেস, ব্লুন্টসলি, গিলক্রিস্ট, তাহলে এই যে নামগুলি বললাম, এরা হচ্ছে কি, এই সব তাত্ত্বিকগণ রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক বা সাবেকি সংজ্ঞা দিয়েছেন। তাহলে বোঝা গেল, যদি কোশ্চেন আসে যে সাবেকি বা রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা দিয়েছেন, অপশনে দিয়ে দিল 4টি পয়েন্ট, তাহলে উত্তর কি হবে, যে অপশনে সবসময় দেখবে গার্নার কিন্তু থাকবে, ঠিক আছে। রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা দিয়েছেন গার্নার, আর বাকিগুলো মনে রাখবে, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট গার্নারটা কিন্তু কোশ্চেনটা এসে যায়, ঠিক আছে। তাহলে এখন এই সাবেকি বা রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞার মধ্যে তার আলোচ্য বিষয় কি, অর্থাৎ মূল কথা কি, মূল বক্তব্য কি, দেখো। তাহলে এই যে রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা, এখানে যে রাষ্ট্রবিজ্ঞানীরা সংজ্ঞা দিয়েছেন, তাদের মূল কথা হলো যে রাষ্ট্রের উৎপত্তি, প্রকৃতি, উদ্দেশ্য, রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের গঠন, কার্যাবলী, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলির সাথে রাষ্ট্রের সম্পর্ক, অর্থাৎ রাষ্ট্রকেন্দ্রিক যে সংজ্ঞাগুলি দিয়েছেন রাষ্ট্রবিজ্ঞানীরা, এই সব রাষ্ট্রবিজ্ঞানী রাষ্ট্রবিজ্ঞানের যে সংজ্ঞা দিয়েছেন, সেই রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞায় রাষ্ট্র সম্পর্কিত, অর্থাৎ রাষ্ট্রকে কেন্দ্র করেই তারা আর কি দিয়েছেন, যে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দিয়েছেন, যে রাষ্ট্রের উৎপত্তি কীভাবে হয়, রাষ্ট্রের প্রকৃতিটা কি, রাষ্ট্রের উদ্দেশ্য কি, রাষ্ট্রের বিভিন্ন যে প্রতিষ্ঠান আছে তার সম্পর্কে, তার গঠন, কার্যাবলী, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলির সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক, অর্থাৎ রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞায় শুধুমাত্র রাষ্ট্রকে ঘিরেই কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা আর কি আলোচনা করা হয়েছে। তারপরে দেখো, তাহলে এটা মনে রাখবে যে রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা কারা কারা দিয়েছেন, ঠিক আছে। তারপরে দেখো যে আধুনিক বা অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা, অর্থাৎ এখন আধুনিক বা অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা বলতে যেই সব রাষ্ট্রবিজ্ঞানী শুধুমাত্র রাষ্ট্রকে কেন্দ্র করে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দেয়নি, তারও বাইরে, ঠিক আছে, তারও বাইরে অন্যান্য বিষয়ের উপর কিন্তু ভিত্তি করে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দিয়েছেন। যেমন ল্যাসওয়েল, কাপলার, ডেভিডস্টন, রবার্ট ডাল, মেরিয়াম, মিলার আর অ্যালান বল, এই সব যে তাত্ত্বিকগণ তারা কি দিয়েছে, তারা হচ্ছে আধুনিক বা অরাষ্ট্রকেন্দ্রিক কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দিয়েছেন।
তাহলে সেই অরাষ্ট্রকেন্দ্রিক আর কি রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞার মূল আর কি বক্তব্য কি, যে ব্যক্তি ও গোষ্ঠীর আচরণ। তাহলে এখানে ব্যক্তি ও গোষ্ঠীর আচরণ সম্পর্কেও কিন্তু আলোচনা করা হয়েছে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞাতে। তারপরে রাজনৈতিক দল, স্বার্থগোষ্ঠী, রাজনৈতিক ক্ষমতা, কর্তৃত্ব, প্রভাব, বেসরকারি প্রতিষ্ঠান। তাহলে এখানের মধ্যে রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা কিন্তু দেয়নি, অরাষ্ট্রকেন্দ্রিক লেখা আছে এখানে। আধুনিক বা অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা, অর্থাৎ এই সব রাষ্ট্রবিজ্ঞানী রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দিতে গিয়ে রাষ্ট্রকে কেন্দ্র করে সংজ্ঞা দেয়নি, তারা রাষ্ট্রের বাইরে এখানে ব্যক্তি ও গোষ্ঠীর আচরণ, রাজনৈতিক দল, স্বার্থগোষ্ঠী, রাজনৈতিক ক্ষমতা, কর্তৃত্ব, প্রভাব এবং বেসরকারি প্রতিষ্ঠান, এইসবের উপর ভিত্তি করে তারা রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দিয়েছেন। তার জন্য এটা হচ্ছে অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা। তাহলে বোঝা গেল। তাহলে অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা কারা কারা দিয়েছেন এই নামগুলি তোমরা মনে রাখবে, ঠিক আছে। কোশ্চেন দিয়ে দেবে যে অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা দিয়েছেন, অপশনে 4টি অপশন থাকবে, কোনটি উত্তর হবে। ধরো 3টি অপশন এখান থেকে দিয়ে দিল আর একটা অপশন ল্যাসওয়েল দিয়ে দিল, তাহলে উত্তর কি হবে, যে অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা দিয়েছেন ল্যাসওয়েল। বা এখান থেকে এমন একটা কোশ্চেন দিয়ে দিল যে রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা দিয়েছেন কে, 3টা অপশন এখান থেকে দেওয়া হলো আর এখান থেকে গার্নার দেওয়া হলো, 4টা অপশন। তাহলে উত্তর কি হবে, যে রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা দিয়েছেন গার্নার। তাহলে এইভাবে কোশ্চেন আসবে, ঠিক আছে। আর দেখো এই 2 প্রকার সংজ্ঞা বাদেও আরেক প্রকার সংজ্ঞা আলোচনা করা আছে, সেটা হচ্ছে মার্ক্সবাদী সংজ্ঞা। অর্থাৎ মার্ক্সবাদীদের মতে রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে। দেখো মার্ক্সবাদীদের মধ্যে, অর্থাৎ মার্ক্সবাদ কি, মার্ক্সবাদ বলতে মার্ক্স এবং অ্যাঙ্গেলস তাদের যে মতবাদ সেটাই হচ্ছে মার্ক্সবাদ নামে আমরা জানি বা পড়ি, ঠিক আছে। তাহলে এখানে মার্ক্স, কার্ল মার্ক্স, অ্যাঙ্গেলস এবং লেনিন এই 3জন হচ্ছে মার্ক্সবাদী সংজ্ঞা দিয়েছেন, ঠিক আছে। এই 3জন মার্ক্সবাদী সংজ্ঞা দিয়েছেন। তাহলে এই মার্ক্সবাদী সংজ্ঞার মধ্যে, রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞার মধ্যে মূল বক্তব্যটা কি, দেখো যে হচ্ছে সমাজের শ্রেণী সম্পর্ক, শ্রেণী সংগ্রাম, ক্ষমতাদ্বন্দ্ব, শ্রেণী বিপ্লব। তাহলে এই সবের উপরে ভিত্তি করে কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দিয়েছে এই কার্ল মার্ক্স, অ্যাঙ্গেলস আর লেনিন, ঠিক আছে। সমাজের শ্রেণী সম্পর্ক, দেখো মার্ক্সবাদী সংজ্ঞায় তোমরা মার্ক্সবাদ যদি পড়ো তাহলে সেখানে দেখবে যে মার্ক্সবাদের মূল যে ভিত্তি সেটা হচ্ছে উৎপাদন ব্যবস্থার উপর ভিত্তি করে, যেখানে উৎপাদন ব্যবস্থার মধ্যে শ্রেণী থাকবে, অর্থাৎ একটা উচ্চ শ্রেণী, একটা নিম্ন শ্রেণী, অর্থাৎ একটা মালিক শ্রেণী, একটা শ্রমিক শ্রেণী। সেখানের মধ্যে কিন্তু যে সমাজের মধ্যে শ্রেণী সম্পর্ক কেমন, তারপরে শ্রেণী সংগ্রাম হয় সেটা কেমন, ক্ষমতার দ্বন্দ্ব, তারপরে শ্রেণী বিপ্লব, এই সবের ওপর ভিত্তি করে কিন্তু আর কি মার্ক্সবাদীরা রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দিয়েছেন। এটা বোঝা গেল। তাহলে যদি কোশ্চেন আসে যে সমাজের শ্রেণী সম্পর্ক, শ্রেণী সংগ্রাম, ক্ষমতাদ্বন্দ্ব, শ্রেণী বিপ্লব এইসবের উপর ভিত্তি করে কারা রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দিয়েছেন, তাহলে উত্তর হচ্ছে মার্ক্সবাদীরা, বা অপশনে যদি এগুলো থাকে যে কার্ল মার্ক্স, অ্যাঙ্গেলস বা লেনিন এরা দিয়েছেন, ঠিক আছে। এই 3 প্রকার সাবেকি বা রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা কারা দিয়েছেন, আধুনিক বা অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা কারা দিয়েছেন এই নামগুলো মনে রাখবে, আর মার্ক্সবাদী সংজ্ঞা কারা দিয়েছেন এই নামগুলি মনে রাখবে, ঠিক আছে। আর ওগুলো বোঝানোর জন্য বললাম যাতে কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার থাকে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে এবার আলোচনা করব যে কোন রাষ্ট্রবিজ্ঞানকে কিভাবে সংজ্ঞায়িত করেছেন, ঠিক আছে। প্রথমে এখানে লিখে দিচ্ছি, তারপরে এক এক করে আলোচনা করছি। এখন দেখো কোন রাষ্ট্রবিজ্ঞানী রাষ্ট্রবিজ্ঞানকে কিভাবে সংজ্ঞায়িত করেছেন তা এখানে 10টা সংজ্ঞা আমি এখানে লিখে দিয়েছি। তোমরা মনে রাখবে যে কোন রাষ্ট্রবিজ্ঞানের কোন সংজ্ঞাটা দিয়েছেন। দেখো যে গার্নারের মতে রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও সমাপ্তি রাষ্ট্রকে কেন্দ্র করে। তাহলে এই মন্তব্যটা মনে রাখবে যে রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও সমাপ্তি রাষ্ট্রকে কেন্দ্র করে, এই মন্তব্যটা কে করেছেন, এর উত্তর হচ্ছে গার্নারের মতে রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও সমাপ্তি রাষ্ট্রকে কেন্দ্র করে। তাহলে এই যে কোটেশনটা এটা তুলে দিবে আর তোমাদের বলতে বলবে যে অপশনের মধ্যে দেওয়া থাকবে যে কে এই উক্তিটি করেছেন, তাহলে তোমাদের উত্তর দিতে হবে গার্নার, ঠিক আছে। যে ব্লুন্ডসলির মতে রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্রের বিজ্ঞান। তাহলে এটাও কোশ্চেন হতে পারে যে রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্রের বিজ্ঞান, এই উক্তিটি কে করেছেন, তাহলে উত্তর হচ্ছে ব্লুন্ডসলি, ঠিক আছে। তাহলে ব্লুন্ডসলির মতে রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্রের বিজ্ঞান। তারপরে দেখো 3 নম্বর যে গেটেলের মতে রাষ্ট্রবিজ্ঞান অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে। তাহলে রাষ্ট্রবিজ্ঞান অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে, এই উক্তিটি কে করেছেন, উত্তর হচ্ছে গেটেল। তারপরে দেখো যে রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র ও সরকারকে নিয়ে আলোচনা করে। তাহলে রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র ও সরকারকে নিয়ে আলোচনা করে কে বলেছেন, এটা হচ্ছে গিলক্রিস্টের মতে। তাহলে গিলক্রিস্ট বলেছেন যে রাষ্ট্রবিজ্ঞান
রাষ্ট্র ও সরকারকে নিয়ে আলোচনা করে। তারপরে 5 নম্বর দেখো যে বার্জেসের মতে রাষ্ট্রবিজ্ঞান কি, যে রাষ্ট্রবিজ্ঞান হলো স্বাধীনতা ও সার্বভৌমিকতার বিজ্ঞান। 6 নম্বর দেখো যে সিলির মতে রাষ্ট্রবিজ্ঞানের একমাত্র আলোচ্য বিষয় সরকার। তাহলে রাষ্ট্রবিজ্ঞানের একমাত্র আলোচ্য বিষয় হলো সরকার, এটা কে বলেছেন? সিলি, ঠিক আছে। তারপর দেখো ডেভিড ইস্টনের মতে রাষ্ট্রবিজ্ঞান হলো মূল্যের কর্তৃত্ব সম্পন্ন বন্টনের অনুশীলন। তাহলে রাষ্ট্রবিজ্ঞান হলো মূল্যের কর্তৃত্ব সম্পন্ন বন্টনের অনুশীলন, এই উক্তিটি কার? উত্তর হচ্ছে ডেভিড ইস্টন। তারপরে দেখো যে রবার্ট ডালের মতে রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয় ক্ষমতা, শাসন বা কর্তৃত্ব। তাহলে এটাও কোশ্চেন আসতে পারে যে রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয় ক্ষমতা, শাসন বা কর্তৃত্ব, এই উক্তিটি কার? উত্তর হচ্ছে রবার্ট ডাল। তারপরে যে মিলারের মতে রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু বিরোধ ও সংঘাত। তাহলে এটাও একটা কোটেশন দিয়ে দিল যে রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু বিরোধ ও সংঘাত, এই উক্তিটি কার? এর উত্তর হচ্ছে মিলার, ঠিক আছে। তারপরে 10 নম্বর দেখো লাস্ট, যে লেনিনের মতে সকল শ্রেণীর সঙ্গে সরকার ও রাষ্ট্রের সম্পর্ক এবং বিভিন্ন শ্রেণীর মধ্যে পারস্পরিক সম্পর্কের বিশ্লেষণ হলো রাষ্ট্রবিজ্ঞান। তাহলে যেইখানেই তোমরা দেখবে যে শ্রেণী কথাটা আছে, রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা সম্পর্কিত শ্রেণী যেই সংজ্ঞাটা থাকবে তাহলে বুঝে যাবে যে সেই সংখ্যাটা মার্ক্সবাদী সংখ্যা। আর সেই মার্ক্সবাদী সংখ্যার মধ্যে তিনজনই আছে, কার্ল মার্কস, না হয় অ্যাঙ্গেলস, না হয় লেনিন। এই তিনজনই হচ্ছে মার্ক্সবাদী সংখ্যা। তাহলে এখানের মধ্যে যে আমি আলোচনা করেছি টোটাল 3 প্রকার সংজ্ঞা একটাকে বলেছিলাম 3টা ভাগে ভাগ করে, যে একটা রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা, একটা হচ্ছে আধুনিক বা অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা, আর একটা হচ্ছে মার্ক্সবাদী সংজ্ঞা। তাহলে এইখানে যে গার্নার থেকে শুরু করে এই সিলি পর্যন্ত এতটুকু হচ্ছে তোমাদের রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা। তাহলে এই যে নামগুলি গার্নার, ব্লুমসলি, গেটেল, গিলক্রিস্ট, বার্জেস, সিলি, তাহলে এই নামগুলি তোমরা দেখতে পারো ভিডিওটি আগে নিয়ে, যে এই নামগুলি সব কিন্তু আছে কোথায়? যে সাবেকি সংজ্ঞা অর্থাৎ রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা। তাহলে এই যে সংজ্ঞাগুলি তোমরা পড়লে বুঝতে পারবে যে সবগুলি রাষ্ট্রকে কেন্দ্র করেই কিন্তু এই সংজ্ঞাগুলি দেওয়া হচ্ছে। যে গার্নার বলেছেন রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও সমাপ্তি রাষ্ট্রকে কেন্দ্র করে, ব্লুমসলির মধ্যে রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্রের বিজ্ঞান। তাহলে সব রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা দিয়েছে, ঠিক আছে। তারপরে যে আর এইখানের মধ্যে যে ডেভিড ইস্টন থেকে শুরু করে মিলারের মতে পর্যন্ত, অর্থাৎ ডেভিড ইস্টন, রবার্ট ডাল আর মিলার, এই তিনজন হচ্ছে অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা দিয়েছেন, ঠিক আছে। আর যে লাস্টে লেনিন, এটা হচ্ছে মার্ক্সবাদী সংজ্ঞা। তাহলে এখানে মার্ক্সবাদের মধ্যে লেনিনের সংজ্ঞাটা শুধু দিলাম, আর এখানের মধ্যে অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞার মধ্যে ডেভিড ইস্টন, রবার্ট ডাল আর মিলারের সংজ্ঞা দিলাম, আর হচ্ছে এখানের মধ্যে রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞার মধ্যে এই 6টি সংজ্ঞা। তাহলে তোমাদের কোনটি রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা সেটা দেখার একদম দরকার নেই। তোমাদের মূল কথা হচ্ছে রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা কারা কারা দিয়েছেন মনে রাখবে, অরাষ্ট্রকেন্দ্রিক রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা কারা দিয়েছেন সেটা মনে রাখবে, আর মার্ক্সবাদী সংজ্ঞা কারা দিয়েছেন সেটা মনে রাখবে। আর এখানের মধ্যে এই উক্তিগুলি কে কোন উক্তিটা করেছেন সেটা তোমাদের দিয়ে দিলাম এই চার্টটা, তোমরা এটা খাতার মধ্যে টুকে নিয়ে ভালোভাবে এটা মুখস্থ করবে। এখান থেকে কিন্তু কোশ্চেন আসবেই, ঠিক আছে। তাহলে তোমরা একটা স্ক্রিনশটও নিতে পারো এখান থেকে, ঠিক আছে। তাহলে এই ছিল আজকে রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে বা রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা থেকে যা করালাম, এখান থেকে কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা প্রবল, ঠিক আছে। তাহলে আগে কি বলেছিলাম যে রাষ্ট্রবিজ্ঞান একটা গতিশীল বিজ্ঞান, আর রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে সমাজ বিজ্ঞানেরই একটা শাখা। এই দুটি কোশ্চেনও মনে রাখবে, ঠিক আছে। আর রাষ্ট্রবিজ্ঞানের জনক কাকে বলা হয়? যে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় কিন্তু অ্যারিস্টটলকে, সেটা মনে রাখবে। তাহলে তোমাদের জন্য শেষে একটা এমসিকিউ কোশ্চেন থাকলো, সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে। যে রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্রের বিজ্ঞান উক্তিটি করেন কে? একটু আগে আলোচনা করলাম, ঠিক আছে। তোমাদের লিস্টটা যে বললাম সেখানে আছে, তোমরা দেখে নিয়ে তারপরে অ্যান্সারটা করতে পারো। যে রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্রের বিজ্ঞান উক্তিটি করেন কে? ব্লুমসলি, গার্নার, গেটেল নাকি ডেভিড ইস্টন? যেটা হবে আমাকে কমেন্টে জানাও, ঠিক আছে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আরও নতুন নতুন এমন আপডেট পাওয়ার জন্য, ঠিক আছে। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের একটি নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।